এক টেবিলে এক মঞ্চে বসে দেশের দুটি বেসরকারি মোবাইল অপারেটর নিজেদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের চুক্তি করেছে। আর এই চমক দিয়ে এবার পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত করতে এবার আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি। এই বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন সহকর্মী রাকিব হাসান। দেশের বেসরকারি মোবাইল অপারেটর রবির আছে প্রায় 18,000 টাওয়ার আর বাংলালিংকের 16,000। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট 34,000 টাওয়ারের একটি শক্তিশালী সেবা পেতে যাচ্ছেন গ্রাহকরা। বিশ্ব টেলিযোগাযোগ দিবসের মঞ্চে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর সামনেই এই চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষকর্তারা। একটা এমইউ করেছি যে আমরা অ্যাক্টিভ শেয়ারিং এবং কিছু কিছু ক্ষেত্রে রোমিংয়ের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছে দিতে পারবো। সুন্দর করে এত বড় একটা কভারেজ দিতে পারি দুজন অপারেটর মিলে, তাহলে কিন্তু সত্যি সত্যি কোয়ালিটি অফ সার্ভিস বাড়বে, আপনার স্পিড বাড়বে। শুক্রবার ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন স্লোগানে প্রথমবারের মতন আইসিটি এবং টেলিযোগাযোগ দুই বিভাগকে একসাথে নিয়ে পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024। আমার মনে হয় এই সাস্টেইনেবিলিটির সাথে কোয়ালিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। টেকনোলজিকে যদি আপনি ফ্রি ফ্লো, যদি সাধারণভাবে জনগণের হাতে স্বাভাবিক মার্কেট ড্রিভেন যদি না হয়, তাহলে কিন্তু এটা প্রোগ্রেস হইতে অনেক দেরি হয়। ডাক টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি। এটি কার্যকর হলে ইন্টারনেট সেবা দিতে গেলে অপারেটরদের সরকার নির্ধারিত ইন্টারনেট গতিসীমা অনুসরণ করতে হবে। নতুন টেলিকম অ্যাক্ট আমরা প্রণয়ন করব এবং আমাদের পোস্টের যে ট্র্যাডিশনাল সার্ভিস তার সাথে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্ট প্রতিষ্ঠা করব, যেখানে লজিস্টিক্স, ই কমার্স, ব্যাংকিং, গভর্নমেন্ট সার্ভিস, এমনকি আমাদের চিন্তা আছে যে এটাকে একটা ইকোনমিক হাব হিসেবে তৈরি করা। প্রতিমন্ত্রী আশা, বর্তমান সরকারের মেয়াদেই আকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। তো স্যাটেলাইট আমরা দ্বিতীয়টা যাব। রাকিব হাসান, 71, ঢাকা। দর্শক, যখন আপনারা এই প্রতিবেদনটি দেখছিলেন তখন নিশ্চয়ই সাথে সাথে আপনাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে যে দুটি প্রতিষ্ঠান একসাথে হচ্ছে, কিন্তু আমার লাভ কি হচ্ছে? আমি একজন সাধারণ ভোক্তা হিসেবে আমি ঠিক কত কম টাকায় আসলে এই সেবা পাবো? আমার তথ্য চুরি কতটা বন্ধ হচ্ছে, অথবা ডিজিটাল খাত আর কতটা উন্নত হচ্ছে? সেই সবগুলো প্রশ্নের উত্তর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন দুটি প্রতিষ্ঠানের প্রধান, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ডক্টর শাহজাহান মাহমুদ, এবং একই সাথে যুক্ত হচ্ছেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি যেতে চাই জনাব শাহজাহান মাহমুদ, আপনার কাছে। আপনি রয়েছেন আমাদের সাথে। আমাদের যে প্রতিবেদনটি দেখছিলাম সেই প্রতিবেদন থেকেই প্রশ্ন নিয়ে আসতে চাই আপনার কাছে। সেটি হচ্ছে, আমরা দেখলাম দুটি বড় প্রতিষ্ঠান টেলিযোগাযোগ খাতের তারা একসাথে হয়েছে। সাধারণ ভোক্তা হিসেবে আমি প্রথমে যে জিনিসটি জানতে চাই, এই নেটওয়ার্ক শেয়ারিংয়ের মাধ্যমে আমি সাধারণ ভোক্তা আসলে ঠিক কী সুবিধা পাবো? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার চাইতে বিটিআরসি যে রিপ্রেজেন্টেটিভ আছে সে হয়তো আরো ভালো দিতে পারবে, কারণ এটা সরাসরি তাদের হাতে এটা পড়ে। তো আমি আপনার পরের প্রশ্ন আমি নেব, কিন্তু এই প্রশ্নটা আমি খলিলের কাছে থ্রো করতে যাচ্ছি। খলিলুর রহমান, তাহলে আপনার কাছ থেকে একটু জানতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি দিবসের শুভেচ্ছা। মোবাইল অপারেটর বাংলালিংক এবং রবি তাদের অ্যাক্টিভ শেয়ারিং এর কথা আজকে একটা সমঝোতা স্বাক্ষর করেছে। এখানে রবির টোটাল সাইট আছে 18,000, বাংলালিংকের আছে 16,000। একজন যদি আরেকজনের সাথে শেয়ার করতে পারে এই ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাক্টিভ ডিভাইস যেগুলো আছে, প্রথম কথা হচ্ছে কোয়ালিটি অফ সার্ভিস, যেটা সেবার গুণগত মান বৃদ্ধি পাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে তাদের কাভারেজ আরো বৃদ্ধি পাবে। যে কোনো অঞ্চলেই তারা এই যোগাযোগের মাধ্যমে যোগাযোগের এরেন্টা বৃদ্ধি পাবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে যেহেতু তারা রিসোর্স শেয়ার করবে, সেই ক্ষেত্রে সেবার মূল্যমানটাও কমে আসবে বলে আমরা আশা করছি। যে কল রেট যেগুলো আছে, ডেটা রেট যেগুলো আছে,
এই অ্যাক্টিভ শেয়ারিং হলে সেগুলো কমে আসবে। বাদাম এবারে একটু আমি যেতে চাই জনাব শাহজাহান মাহমুদ, আপনার কাছ থেকে জেনে নিতে চাই, এবারে প্রতিপাদ্য ছিল ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন। প্রশ্ন হলো ডিজিটাল সেবার গুণগত মান নিয়ে যদি গ্রাহক অসন্তুষ্টির অভিযোগ থাকে তাহলে উন্নয়ন কতটা টেকসই হবে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এটা কি আমার প্রশ্ন করছেন? জি, আপনাকে। ও আচ্ছা, হ্যাঁ, আপনি আরেকবার প্রশ্নটা বলুন তাহলে। জি বলুন। সেটি হচ্ছে যে এবারে প্রতিপাদ্য ছিল ডিজিটাল উদ্ভাবন টেকসই উন্নয়ন। প্রশ্ন হলো ডিজিটাল সেবার গুণগত মান নিয়ে যদি গ্রাহকের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আসলে টেকসই উন্নয়ন কতটা সম্ভব হবে? আচ্ছা দেখুন, এই যে ডিজিটাল যে আজকে যে এবার যে প্রতিপাদ্যটা আছে ডিজিটাল উদ্ভাবন, ডিজিটাল ইনোভেশন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, তো এইটা যে আজকে যে দিন যে দিবসটি পালিত হচ্ছে অর্থাৎ WTISD অর্থাৎ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, এবার এটা কিন্তু প্রত্যেক বছর আমরা এই 17ই মেতে পালন করি এবং প্রত্যেক বছরই একটি কিন্তু প্রতিপাদ্য বিষয় থাকে এবং যে প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে ওই গোটা বছরের কর্মকাণ্ড চালু হয়ে থাকে। গতবার যেরকম ছিল যে টেলিফোনের মাধ্যমে সিনিয়র সিটিজেন কিংবা বয়স্ক লোকদের কিভাবে দেওয়া যায়, ঠিক সেরকম এবার হচ্ছে যে ওই ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এখানে আপনি দেখবেন যে আমাদের দেশে এখন আজকে আপনি যদি ওই মিটিংয়ে থেকে থাকেন দেখেছেন যে আমাদের দেশে ট্যালেন্টেড লোকের অভাব নেই, বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনে তারা কিন্তু কন্টিনিউয়াসলি ওইটা কন্টিনিউয়াসলি ডেভেলপ করে যাচ্ছে। আমার যেটা ধারণা যে আজকে এই প্রতিবাদ্য হওয়াতে এর উপরে আমরা এই যে বিশেষ করে এই টপিকের উপর আমরা জোর দিব এবং অনেক নতুন তথ্য, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন প্রোডাক্ট বেরিয়ে আসবে যেটা জনগণের জন্য সরাসরি কাজে লাগবে। আমি আমাদের কোথাও একটা বলে রাখি, আমাদের এতে আমাদের কোম্পানিতে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিতে, আমি কেন এই কথাটা বলছি যে আমরা কত এই যে ডিজিটাল ইনোভেশনের দিকে কতটুকু এগিয়ে গেছি তার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা কিছুদিন আগে টেলিভিশন রেটিং পয়েন্ট বলে একটা পদ্ধতি, একটা প্রসেস চালু করেছি, যেটা এর আগে সবসময় কিন্তু বিদেশ থেকে কিনে আনা হতো এবং বিদেশ থেকে নিয়ে এসে প্রচুর বৈদেশিক মুদ্রা তাদের খরচ করতে হতো। আমরা এই দায়িত্বটা নেওয়ার পরে আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমরা এটা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করব এবং এটা আমরা আমাদের দেশীয় মার্কেটে আমরা এটা চালু করব। এবং আপনার শুনে খুব খুশি হবেন যে আমরা মাত্র বছর খানেকের ভেতরে এরকম একটা প্রোডাক্ট তৈরি করেছি, যে প্রোডাক্টটা এর আগে যে সংস্করণ ছিল তার থেকে অনেক অনেক গুণ বেশি। আমাদের সরকার থেকে শুরু করে আমাদের সকলেই, আমাদের ওই সরকার থেকে শুরু করে টেলিভিশন চ্যানেলগুলা এবং জনগণ সকলেই কিন্তু এটা প্রশংসা করেছে। তো সুতরাং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের ডিজিটাল ইনোভেশন ভীষণভাবে প্রয়োজন এবং আজকের প্রতিপাদ্য যেটা দিয়েছে সেটা কিন্তু খুব টাইমলি এবং রাইটলি এই সময়ে উপস্থাপন করেছে। জি, সেক্ষেত্রে জনাব খলিলুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের যে ডিজিটাল অবকাঠামো আর উদ্ভাবনের সুফলের কথা বলা হচ্ছে, সেই সুফলটাকে আসলে খুব বেশি শহর কেন্দ্রিক হচ্ছে না? এটা কি আসলে শহরের বাইরে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কি সেটা পাচ্ছে, বা যে উদ্ভাবন হচ্ছে সেটাই বা আসলে কতটা পৌঁছাচ্ছে আপনাদের কাছে? মানে এখানে কি কোনো বৈষম্য আপনাদের নজরে আসছে জনাব খলিলুর রহমান? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যদি মোবাইল কাভারেজের কথা বলি, শতভাগ বাংলাদেশের ভূ অঞ্চলগুলো মোবাইল কাভারেজের ভিতরে। এছাড়া বিটিআরসির একটা সোশ্যাল অবলিগেশন ফান্ড আছে, সামাজিক দায়বদ্ধ। এই সামাজিক দায়বদ্ধ তহবিল থেকে বর্তমানে 60টি প্রজেক্ট চলমান আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ সেবা বর্ধিতকরণ। আমি যদি কয়েকটা নাম উল্লেখ করি, এর মধ্যে একটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড কানেক্টিভিটি, যেটার মাধ্যমে আমরা প্রায় 617টি ইউনিয়নকে কানেক্ট করেছি। স্যাটেলাইটের মাধ্যমে দ্বীপাঞ্চলে
কানেক্টিভিটি করা হয়েছে। এছাড়া স্যাটেলাইটের মাধ্যমে হাওর বাওর এবং পার্বত্য অঞ্চলে কানেক্টিভিটি করা হয়েছে। দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে প্রায় 617টি স্কুলে ক্লাসরুমগুলো ডিজিটাইজ করা হয়েছে। এছাড়া মোবাইল যে টাওয়ার আছে এরকম 420টি টাওয়ার তৈরি করা হয়েছে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে। আমি এই কথা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি যে যাতে এই বৈষম্যটা দূর হয় সেজন্যই কিন্তু এই সামাজিক দায়বদ্ধতা তহবিল এর মাধ্যমে আমরা এই প্রজেক্টগুলো গ্রহণ করি, যেখানে অপারেটর বা লাইসেন্সি যারা আছে ব্যবসায়িক ক্ষেত্র না থাকলে তারা সেই সমস্ত এলাকায় যেতে চায় না, কিন্তু বিটিআরসি আমরা এই তহবিলের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করি দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে যাতে এই টেলিযোগাযোগ সেবাগুলো সবার কাছে পৌঁছে যায়। এছাড়া আমরা যেটা করছি সিসিমপুর বা অন্যান্য আরো বেশ কিছু অঙ্গ সংগঠনের সাথে আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছি, যার মাধ্যমে আমরা ডিজিটাল লিটারেসি যাতে ইমপ্রুভ হয় সেটা চেষ্টা করছি। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করছি। তো সামগ্রিকভাবে আমরা যেটা চেষ্টা করছি যে ডিজিটাল ডিভাইডটা যাতে দূর হয় সেই জন্য আমাদের প্রতিপাদ্য হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড জিরো ডিজিটাল ডিভাইড। সো আমার মনে হয় যে এই প্রচেষ্টাগুলো আমরা ভবিষ্যতে অব্যাহত রাখবো। নতুন নতুন প্রজেক্ট আমরা নিব এবং এর মাধ্যমে সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চল টেলিযোগাযোগ সুবিধার বাইরে যারা আছে তাদেরকে আমরা এই আওতায় নিয়ে আসবো। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব। আমি এইখানে জি, শাহজাহান মাহমুদ। আমি একটু খলিলের সূত্র ধরে আরেকটু জিনিসটা বলি। এই আজকে আমরা যে দিবসটা পালন করলাম WTISD ডে, অর্থাৎ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস, এটার কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে, জনগণকে এই আমাদের টেলিফোন কিংবা টেলিসার্ভিস কিংবা প্রযুক্তি সম্বন্ধে সচেতন করা, এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে ডিজিটাল ডিভাইডের কথা বললো, অর্থাৎ কিছু লোক এই ধরনের সেবা পাবে আর কিছু লোক পাবে না, এটা যাতে না হয়, এই গ্যাপটা যাতে দূর হয়, যেটাকে আমরা বলি ডিজিটাল ডিভাইড, এই গ্যাপটা যাতে দূর হয় সেটা কিন্তু চেষ্টা করা। এবং এটা শুধু বাংলাদেশে না, বাংলাদেশের অবস্থায় কিন্তু একদিক দিয়ে অনেক অনেক ভালো, যেটা খলিল বললো। না, সেক্ষেত্রে এই প্রশ্নটা আমি আপনাকে একটু করতেই চাই যে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আপনারা কতটা সন্তুষ্ট? মানে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যে পরিকল্পনা, যে চিন্তাভাবনা ছিল, সেই জায়গাটাতে কতটুকু যেতে পারেছে বাংলাদেশ? হ্যাঁ, খলিল তুমি বলেন। হ্যাঁ, না, আপনার কাছেই জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ। না, আমি ওই যে আপনি তুলনামূলকভাবে যদি একটা ছবি দেখেন যে 2008 সালে কেমন ছিল, এখন কেমন আছে, তার থেকে কিন্তু বুঝতে পারবেন যে এই সরকার কতখানি অগ্রগতি করেছে। যেমন ধরেন আমাদের 2008 সালে মোবাইল সিমের সংখ্যা ছিল মাত্র 4 কোটি, এখন সেখানে এটা বেরিয়ে হয়েছে 19 কোটি। আমাদের লোক সংখ্যা হচ্ছে কিন্তু 17 কোটি, সেইখানে সিমের সংখ্যা হচ্ছে 19 কোটি। তার মানে এখানে অনেক লোক আছে যারা একের বেশি সিম ব্যবহার করে। যেরকম 4G মোবাইলের সংখ্যা 2008 সালে কিন্তু কোনো কিছু ছিল না, এখন সেখানে প্রায় 10 কোটি 33 লাখ। তারপরে আরো ধরেন এই যে মনে করেন ব্যান্ডউইথের ব্যবহার, একসময় গোটা বাংলাদেশে মাত্র 10 Gbps আমরা ডেটা ব্যবহার করতাম, সেখানে এখন 5-6 গিগাবাইট GBps অর্থাৎ গিগাবাইট পার সেকেন্ড আমরা ইউজ করি। তারপরে আরেকটা জিনিস দেখেন, লক্ষ্য করে, একসময় 2008 সালে 1 MBPS ডেটার দাম ছিল 27,000 টাকা, সেখান থেকে এটা কমিয়ে এখন গড় প্রতি 65 টাকা আনা হয়েছে। এই যে আমি স্ট্যাটিস্টিক্সগুলো দিলাম, এর থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের উন্নয়নটা আসলে কতটুকু হয়েছে। জনাব খলিলুর রহমান, এবার একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে গুজব এবং ভুল তথ্যের সাথে অনেক দিন ধরেই লড়ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলো। বারবার বিটিআরসির কাছে আবেদন করা হচ্ছে এগুলোর উপর নজরদারির জন্য। সেই জায়গাটিতে আপনারা কতটুকু আধুনিক হতে পেরেছেন, কতটুকু কার্যকরী পদক্ষেপ নিতে পেরেছেন, এবং যে ঘাটতিটুকু আছে সেই জায়গাটিতে আসলে কবে নাগাদ আপনারা সেই ঘাটতি পূরণ করবেন? আপনাকে অনেক ধন্যবাদ। নিরাপদ ইন্টারনেট সেবা প্রদান এটা বিটিআরসির একটা অন্যতম দায়িত্ব। এই ক্ষেত্রে সাধারণত আমরা যেটা করি, শিশু, কিশোর
পুরুষ, নারী, সকল বয়স এবং সকল লিঙ্গের মানুষই যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই জায়গাটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। এক্ষেত্রে ইন্টারনেটের অপব্যবহার সবসময়ই হয়। ফেক নিউজ, ফেক ইনফরমেশন, ডিসইনফরমেশন, ডিপ ফেক, এগুলো খুবই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ইস্যুগুলা সাধারণত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা আমাদের কাছে এগুলো রিপোর্ট করে, মনিটরিং করার পরে, এবং সেগুলো আমরা যথাযথ সামাজিক যোগাযোগ মাধ্যম এছাড়া অন্যান্য ইন্টারনেটের সার্চ ইঞ্জিন যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার হলে তারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট এবং ডিসইনফরমেশন যেগুলো আছে সেগুলো নামিয়ে নেওয়ার বিষয়ে তারা তৎপর হয়। এছাড়া বিশেষত আমরা যেখানে কাজ করছি, যে পর্নোগ্রাফিক সাইটগুলো আমরা প্রতিনিয়তই ব্লক করছি, বেটিং সাইটগুলো আমরা প্রতিনিয়তই ব্লক করছি। এছাড়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট সহ যে সমস্ত সাইটগুলো আসে সেগুলো আমরা আপনারা বলছেন আপনারা এই সাইটগুলো বন্ধ করছেন, কিন্তু একই সাথে আমরা দেখি যে ধর্মীয় বয়ানের নামে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ এবং নারীর প্রতি বিদ্বেষ যে সাইটগুলো রয়েছে সেখানে আসলে ততটা জোরালো পদক্ষেপ নেই। বিশেষ করে ধর্মীয় অস্থিরতা ছড়ানোর ক্ষেত্রে আমরা দেখি নানা জায়গা থেকে এটি চেষ্টা চলে, সেগুলো আসলে কতটা ব্যবস্থা আপনারা নিতে পেরেছেন? জনাব খলিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মূলত সামাজিক উগ্রবাদ বা মৌলবাদ অথবা নারীর প্রতি বিদ্বেষ এগুলো সবসময় আমাদের প্রায়োরিটিতে থাকে, যে এর মাধ্যমে যাতে কোনোভাবেই কেউ এফেক্টেড না হয়। আমাদের কাছে বিশেষত যদি কোনো রিপোর্ট হয় যে ফেসবুক আইডি হ্যাক হওয়ার মাধ্যমে বা অন্য কোনো আইডি হ্যাক হওয়ার পরে সেখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, রিপোর্ট তো হয়, কিন্তু রিপোর্ট ছাড়াও তো আমরা দেখি বয়ানের মাধ্যমে আসলে এই ধরনের অস্থিরতা ছড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আপনারা উদ্যোগী হয়ে কি এই পদক্ষেপ নিতে পারেন না? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ধর্মকে ব্যবহার করে আরেকটি ধর্মকে আক্রমণ করা হচ্ছে, ধর্মকে ব্যবহার করে নারীকে আক্রমণ করা হচ্ছে, এবং সেটা প্রতিনিয়ত ঘটছে। জি, আমরা এটার জন্য যে সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। সোশ্যাল মিডিয়া যারা এই অথরিটি আছে তাদের একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। তারা যেগুলো মনে করে যেগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটি গাইডলাইন ভায়োলেট করছে না, তারা সেগুলো টেক ডাউন করে না, আমাদের রিকোয়েস্ট থাকা সত্ত্বেও। বাট আমাদের এই যোগাযোগ তাদের সাথে প্রতিনিয়ত অব্যাহত আছে। আমরা যেই জিনিসটা সবসময় জোর দেই যে আমাদের আইন, সংস্কৃতি, এই বিষয়গুলো যাতে তারা নজর দেয়। এখন সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা হচ্ছে যে আপলোড করতে কারো কোনো বাধা নেই, যে কেউ যে কোনো জায়গা থেকে আপলোড করতে পারে। বাট ডাউনলোডের ক্ষেত্রে হচ্ছে তাকে প্রমাণ দিয়ে ডাউনলোড করাতে হয় যে আমার বিরুদ্ধে করা হয়েছে। সো এই ডিসঅ্যাডভান্টেজটা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আছে। তো আমরা যেটা করি সাধারণত সোশ্যাল মিডিয়া যারা আছে তাদের সাথে আমরা সমঝোতা স্বাক্ষর করা আছে যাতে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এছাড়াও আমাদের ওটিটি প্ল্যাটফর্ম বা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম রেগুলেশনের একটা প্রস্তুতির হাইকোর্টে দেয়া আছে। আমার মনে হয় এই রেগুলেশন এবং ওটিটি গাইডলাইনগুলো হলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটের অন্যান্য যে মাধ্যমগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা আরো বেশি ইফেক্টিভ মেজার্স নিতে পারবো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। জনাব শাহজাহান মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, যতই আধুনিক হচ্ছে আমাদের টেলিযোগাযোগ খাত, একই সাথে এই প্রশ্নটি এখন সামনে আসছে, সেটা হচ্ছে গ্রাহকের গোপনীয়তা রক্ষা। আমরা দিন দিন দেখছি গ্রাহকের গোপনীয়তা রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আপনারা সেটাকে কিভাবে অ্যাড্রেস করছেন? দেখুন, এটা কিন্তু একটা খুব বিরাট ইস্যু। বিদেশে পিআইআই বলে একটা আছে, পার্সোনাল আইডেন্টিফায়েবল ইনফরমেশন, অর্থাৎ যেগুলো ইনফরমেশনগুলো গেলে পরে একটা ব্যক্তির ব্যক্তিগত খবর চলে যায়, যে একটা লোকের যে কি অসুখ আছে এটাও কিন্তু একটা মানে তার নিজস্ব একটা গোপনীয় তথ্য। তো এটার জন্য শুধু এমনি ইন্টারনেটের মাধ্যমেও না, এটা মনে করেন একটা হসপিটালে যখন এই সমস্ত তথ্য থাকে, তাদেরও একটা দায়িত্ব আছে যে তাদের ব্যক্তিগত তথ্যগুলো, জন্ম তারিখ থেকে শুরু করে তাদের ওই এনআইডি থেকে শুরু করে সেগুলো যেন তারা রক্ষা করে। এই জন্য বিদেশে যেটা করে, প্রত্যেকটা এজেন্সিকে কিভাবে পিআইআই গুলো রক্ষা করতে হয়, কিভাবে এটা যাতে বাইরের লোকজনের হাতে না যায়, এটা ট্রেনিং দেওয়া হয়।
তো আমার মনে হয় সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের লোকজনদেরকে যদি সচেতন করা হয় যে কোন তথ্যগুলা ব্যক্তিগত তথ্য, কোন তথ্যগুলা গোপন রাখা তথ্য, কোন তথ্যগুলা বাইরে গেলে পুরো ওই লোকের ক্ষতি হবে এবং তাদেরকে কিভাবে প্রোটেকশন করতে হবে। এই যে দেখেন আপনি ফর এক্সাম্পল ওই প্রায় কিন্তু আপনাদের ওই বিকাশ ওদের সময় বলে না যে আপনাকে কেউ ফোন করে যদি বলে যে আমাকে আপনার আইডি দেন কিংবা আমাকে আপনার এটা আইডি দিলে পরে আপনাকে এত টাকা দেওয়া হবে কিংবা এই টাকা এতগুলো টাকা পাঠানো হবে ইত্যাদি ইত্যাদি। এই যে একটা সচেতনতা কিন্তু একটা সবচেয়ে বড় কথা। এটা ইন্টারনেটের মাধ্যমে হবে না, এটা কোনো সরকারিও হঠাৎ করে করলে হবে না, এটা গোটা জাতিকে এটা ব্যাপারে সচেতন করতে হবে, তাহলে যদি কোনো একটা ভালো ফল পাওয়া যায়। জি, সেক্ষেত্রে আজকের আমরা দেখছিলাম যে আপনাদের আয়োজনে মন্ত্রী বলছিলেন যে একটা ব্রডব্যান্ড পলিসির কথা। সেই ব্রডব্যান্ড পলিসিতে আসলে কি কি সুবিধা থাকছে? আপনাকে ধন্যবাদ। জি, এই ব্রডব্যান্ড পলিসিটা আমরা ড্রাফট শেষ করেছি এবং অংশীজনদের মতামত নিয়েছি এবং এটা আরো কয়েকটা আমাদের কনসালটেশন বাকি আছে। সো এই ব্রডব্যান্ড পলিসিটার কয়েকটা মূল যে বিষয়কে মাথায় রেখে করা হয়েছে। এক নাম্বার হচ্ছে যে অধিক সার্ভিস যাতে মানুষের কাছে পৌঁছানো যায়, আমাদের যাতে কর্মসংস্থান এর সুযোগ হয় এবং আমাদের যাতে ডিজিটাল আপস্কিলিং হয় এবং সার্বজনিক সংযোগ হয়। এই কয়েকটা বিষয়কে মূলত মাথায় রেখে এই ব্রডব্যান্ড পলিসিটাকে তৈরি করা হয়েছে। আগে আমাদের ব্রডব্যান্ড পলিসি বলতে ব্রডব্যান্ডের সংজ্ঞায় ছিল যে 5 Mbps বা 10 Mbps একটা স্পিড পাবে, কিন্তু এবার আমরা সেটা প্রস্তাব করেছি 20 Mbps। এর মানে হচ্ছে কেউ যদি একটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি নেয় তাহলে সেটা 20 Mbps তার মিনিমাম স্পিড হবে। আর আমরা এক দেশ এক রেটের মাধ্যমে যেটা নিশ্চিত করেছি যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, সে গ্রামে শহরে বা প্রত্যন্ত অঞ্চল যেখানেই হোক, সবাই কিন্তু একটাই মাত্র রেট দিচ্ছে। যেমন 5 Mbps নিলে সে যেখানেই থাকুক, রাজধানী ঢাকা বা গ্রামে, তা কিন্তু 500 টাকায় দিবে। সো আমরা এই ব্রডব্যান্ড পলিসির মাধ্যমে আমরা ভবিষ্যতে ইন্টারনেটের ব্যান্ডউইথ কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে এবং নেটওয়ার্ক কোথায় কোথায় স্থাপিত হবে, সেটার মাধ্যমে ইনোভেশন কি যুক্ত হবে, সেই বিষয়গুলো এনেছি। এবছর আমরা ব্রডব্যান্ড পলিসিতে নতুন আরো দুটো বিষয় সংযুক্ত করেছি। একটা হচ্ছে ব্রডব্যান্ড পলিসি ইন ব্লু ইকোনমি, মানে আমাদের সমুদ্র অঞ্চলে এই ব্রডব্যান্ডটাকে আমরা কিভাবে এক্সটেন্ড করে নিয়ে যাব সেটা বিষয়ে আমরা কিছু দিক নির্দেশনা চেষ্টা করছি। এবং আরেকটা হচ্ছে ব্রডব্যান্ড পলিসি ফর স্পেস, যে আমাদের স্পেসেও যখন আমরা ব্রডব্যান্ড করব সেখানে কিভাবে এটা ইম্প্যাক্ট ফেলবে এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা কেমন হওয়া উচিত, সে দুটো বিষয় আমরা দৃষ্টিপাত করেছি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আলোচনার জন্য, জনাব শাহজালাল এবং জনাব খলিলুর রহমান। দর্শক, আজ আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত ছিলেন ডক্টর শাহজাহান মাহমুদ, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, এবং একই সাথে যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান, মহাপরিচালক, বিটিআরসি।